প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ এর শর্টকাট। এই শর্টকাট যদি দেখো তাহলে আশা করা যায় পরীক্ষায় তুমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবে, বোর্ড পরীক্ষা অ্যান্সার করতে পারবে, ইন্টারনাল পরীক্ষায় কলেজের ইন্টারনাল পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। প্রথমেই আমরা জানবো নিউটনের মহাকর্ষীয় সূত্র। মহাকর্ষীয় সূত্রটা কি? m1 ও m2 ভরের দুইটা বস্তুর দূরত্ব যদি d হয় তাহলে নিউটনের সূত্র অনুসারে মহাকর্ষ বল F সমান g m1 m2 বাই d স্কয়ার। g মানে মহাকর্ষীয় ধ্রুবক, m1 মানে প্রথম বস্তুর ভর, m2 মানে দ্বিতীয় বস্তুর ভর, d বস্তুদ্বয়ের দূরত্ব। এবং মহাকর্ষ ধ্রুবক g এর মান অবশ্যই মুখস্থ করবে। মহাকর্ষীয় ধ্রুবক g সমান 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। একটি সর্বজনীন ধ্রুবক যা সারা মহাবিশ্বে একই থাকে, মানে সব জায়গায় একই থাকে, শুধু পৃথিবী না, অন্য কোনো গ্রহে গেলেও এই জি এর মান চেঞ্জ হবে না। দূরত্ব যদি দ্বিগুণ করো বল তাহলে 4/1 হয়ে যাবে, অবজেক্টিভের জন্য জানবে, কারণ বল দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, এজন্য। আর দূরত্ব যদি অর্ধেক করো তখন বল হয়ে যাবে 4 গুণ, কাছে আনলে মহাকর্ষ বল বাড়ে। মহাকর্ষ বল কিন্তু শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না, এটাও মনে রাখবে। আর যদি ভর দ্বিগুণ করো বলও দ্বিগুণ হবে। তাহলে অবজেক্টিভের জন্য টুকিটাকি বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং F সমান g m1 m2 বাই d স্কয়ার, অবশ্যই এই সূত্রটা খাতায় লিখে বক্স করো, স্টার চিহ্ন দাও, নোট করো। এরপরে দেখো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি? এই যে পৃথিবী যখন অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করে সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের জন্য যখন কোনো বস্তুর উপর ত্বরণ সৃষ্টি হয় তখন সেটাকে বলে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণ কাকে বলে 1 মার্কের জন্য পড়বে। কি? পৃথিবীর পৃষ্ঠে যে কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে এটি যে ত্বরণে পড়ে তাকে অভিকর্ষ ত্বরণ বলে। এটা যে শুধু পৃথিবীরই ত্বরণ হয় অভিকর্ষ বলের জন্য তা না, সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যাই আছে না কেন সবারই কিন্তু এই অভিকর্ষ ত্বরণ আছে। যার যার আমরা পৃথিবীতে বাস করি বিধায় আমরা পৃথিবী সম্পর্কে বেশি জানবো। এই অভিকর্ষ ত্বরণের সূত্র পৃথিবীতে যে ইকুয়েশন আর অন্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সেম ইকুয়েশন। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান gm বাই আর স্কয়ার। জি সমান কি? gm বাই আর স্কয়ার। জি মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, বড় হাতের জি মানে মহাকর্ষ ধ্রুবক, মানটা অবশ্যই মুখস্থ করবে, এর আগে বলেছি। এম মানে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম পৃথিবীর ভর। যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর ভর, যদি চাঁদ হয় তাহলে চাঁদের ভর। আমরা যখন যেটা চিন্তা করব তার ভর। আর মানে ব্যাসার্ধ, পৃথিবী হলে পৃথিবীর ব্যাসার্ধ, চাঁদ হলে চাঁদের ব্যাসার্ধ, অন্য কোনো গ্রহ হলে অন্য কোনো গ্রহের ব্যাসার্ধ। অর্থাৎ যে কোনো গ্রহ বা উপগ্রহ বা নক্ষত্র যাই বলো না কেন তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান gm বাই আর স্কয়ার। মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, অবশ্যই মুখস্থ করবে। এখন দেখো আমরা কোন গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর যদি দ্বিগুণ হয় তখন ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কেমন হবে, অবজেক্টিভের জন্য জানবে। ভর এবং ব্যাসার্ধ দুইটাই দ্বিগুণ হয়ে গেছে, মনে রাখবে। কোন গ্রহের ভর এবং ব্যাসার্ধ দুটোই দ্বিগুণ হয় যদি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের চেয়ে, তাহলে অভিকর্ষ ত্বরণ হবে g/2। পৃথিবীতে যে অভিকর্ষ ত্বরণ তার অর্ধেক। তাহলে এটা অবজেক্টিভের জন্য মনে রাখবে। তাহলে আমরা একটা অবজেক্টিভ পেয়ে গেলাম। এরপরে দেখো এই যে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে জি সমান gm বাই আর স্কয়ার পাইলাম, এটা ভূপৃষ্ঠে। এখন ভূপৃষ্ঠ থেকে যদি
উপরের দিকে যাওয়া হয়, উপরের দিকে যদি যাওয়া হয় তাহলেও অভিকর্ষ ত্বরণের মান কমে। ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাওয়া হয় তাহলেও অভিকর্ষ ত্বরণের মান কমে। উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান তাড়াতাড়ি কমে, নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষাকৃত ধীরে কমে। এখন দেখো এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি, ছোট্ট করে এস লিখবে, পায়ের কাছে ছোট্ট করে এস, এই হলো সাফিক্স। জি এস হাইট, উচ্চতা মানে হাইট, তাহলে জি ছোট্ট করে এস, জি এস সমান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ব্র্যাকেট 1 মাইনাস 2h বাই r। এস মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ GH সমান g ইন্টু 1 মাইনাস 2h বাই r। এটা আমাদের সব সময় লাগবে যখন h এর মান r এর তুলনায় খুবই ছোট। অথবা GH সমান gm বাই r প্লাস h হোল স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি? GH মানে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ GH সমান gm বড় হাতের G বড় হাতের M, gm বাই r মানে ব্যাসার্ধ r প্লাস h মানে উচ্চতা হোল স্কয়ার, r প্লাস h হোল স্কয়ার। তাহলে gm বাই r প্লাস h হোল স্কয়ার এটাও জানবে, গেল এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এরপরে দেখো যদি মাটির নিচে খনিতে আমরা যদি চিন্তা করি, উচ্চতা মানে পাহাড়ে বা উপরের দিকে আর কি, আর গভীরতা মানে মাটির নিচে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, তাহলে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি ছোট্ট করে ডি সাফিক্স জিডি সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। দেখো প্রায় একই সূত্র, কিন্তু এখানে 2 আছে আর এখানে 2 নাই। অর্থাৎ উপরের দিকে গেলে জি তাড়াতাড়ি কমে, বেশি কমে, আর নিচের দিকে গেলে জি কমে কিন্তু অপেক্ষাকৃত কম কমে। তাহলে আমরা এই উচ্চতায় জি যতটুকু কমে ডি ইকুয়াল টু 2h, গভীরতা ঠিক ততটুকু কমবে। হ্যাঁ, ডি সমান 2h মানে ডি এর মান 2h হলে এই উচ্চতায় জি যতটুকু কমবে তাহলে 2h গভীরতায় জি ততটুকু কমবে। এটা অবজেক্টিভের জন্য মনে রাখবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কি 0। এটা কেন সেটা মনে রাখবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাহলে অভিকর্ষ ত্বরণ যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে ওজনও শূন্য। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য। তাহলে তুমি অবজেক্টিভের জন্য টোটাল স্লাইডটার দিকে একবার চোখ বুলাও এবং ইকুয়েশন গুলো লিখো। এমসিকিউর জন্য যে ব্যাপারটা আছে সেটাও মনে রাখার চেষ্টা করো। 20 সেকেন্ড সময় দিলাম। এই লাইনটাও দেখো। এরপরে দেখো পৃথিবী তো ঘোরে, পৃথিবী তো স্থির না, সবসময় ঘুরতে থাকে। পৃথিবী যদিও গোল বলি কিন্তু পুরোপুরি গোল না, কমলা লেবুর মতো। পৃথিবীর এই অঞ্চলটা বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি। এই বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলে ব্যাসার্ধ কমতে থাকে। এখন তার মানে বিষুবীয় অঞ্চলের পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব যদি চিন্তা করি তাহলে বেশি, আর মেরু অঞ্চলে পৃষ্ঠের দূরত্ব যদি চিন্তা করি তাহলে দূরত্বটা কম। তাহলে এই বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান যা হবে, এই মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান নিশ্চয়ই ভিন্ন হবে। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হয়। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হয়, অবজেক্টিভের জন্য জানবে। বিষুবীয় অঞ্চলে অপেক্ষাকৃত অভিকর্ষ ত্বরণের মান কম জানবে। এখন এই অক্ষাংশ, এই বিষুবীয় অঞ্চল থেকে বিষুবীয় রেখা থেকে আমরা মেরু অঞ্চলের দিকে গেলে, এই যে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলাম, এই মেরু অঞ্চলের দিকে যে কোনো বিন্দু থেকে যদি আমি এই কেন্দ্রে যদি একটা রেখা টানি তাহলে এই বিষুবীয় রেখার সাথে যে কোণ তৈরি হয় সেটা হলো অক্ষাংশ।
এখন এই বিভিন্ন অক্ষাংশে এই এই বিষুবীয় রেখা থেকে আমরা যখন মেরু অঞ্চলের দিকে যাব, সেটা হতে পারে উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেটাই হোক না কেন, তাহলে এই বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হয়, বিভিন্ন বিন্দুতে অক্ষাংশ ভিন্ন। অক্ষাংশকে আমরা ডিগ্রি দিয়ে লিখব। এখন ল্যামডা অক্ষাংশে ল্যামডা অথবা থিটাও লিখতে পারি। কোণকে আমরা অক্ষাংশ মানে একটা কোণ, বিষুবীয় রেখার সাথে ভূপৃষ্ঠের কোনো বিন্দু যে কোণ তৈরি করে সেটাই হলো অক্ষাংশ। এখন আমরা এটাকে থিটা দ্বারা লিখতে পারি অথবা ল্যামডা দ্বারা লিখতে পারি। ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা, ছোট করে লেখো, জি পায়ের কাছে ছোট করে জি ল্যামডা, সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। ওমেগা মানে কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, জি মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 9.8, আর ল্যামডা তো জানোই অক্ষাংশের মান দেওয়া থাকবে। এখন ওমেগা কত? পৃথিবীর আহ্নিক গতি, আহ্নিক গতির জন্য দিন এবং রাত হয়, আহ্নিক গতির পর্যায়কাল কত? 24 ঘন্টা। তাহলে এই ওমেগার মান কত? 2π/, বর্গহাতের টি, টি মানে 24 ঘন্টা, ঘন্টায় বসাবে না, ঘন্টাকে অবশ্যই সেকেন্ড করবে। তাহলে ওমেগা সমান কি লিখবে? 2π/টি, 2π/ বর্গহাতের টি, টি মানে হলো 24 ঘন্টা, ঘন্টাকে অবশ্যই সেকেন্ড করে তারপরে এই ইকুয়েশনে মান বসাতে হবে। তাহলে যে কোনো অক্ষাংশে নিশ্চয়ই তোমরা এই অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবে। যে কোনো অক্ষাংশে যদি অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারো, তাহলে যে কোনো অক্ষাংশে তোমরা কোনো বস্তুর ওজনও বের করতে পারবে। ভর দ্বারা যদি অভিকর্ষ ত্বরণ গুণ করা হয় তাহলে হয়ে যায় ওজন, আমরা জানি। তাহলে সেটা জেনে রাখবে, অভিকর্ষ ত্বরণও আসতে পারে, ওজনও আসতে পারে। তাহলে ওমেগা মানে কৌণিক বেগ, এটা জানবে, ওমেগা মানে কৌণিক বেগ সমান 2π/টি। এই ইকুয়েশনটা লেখো এবং বক্স করো। যদি অঙ্ক একটু জটিল হয় তখন দেখা যায় এই ল্যামডা অক্ষাংশের অভিকর্ষ ত্বরণ দিয়েও অনেক সময় ক্রিয়েটিভ আসে, বেশি আসে বিভিন্ন মানে উচ্চতায়, গভীরতায়, ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ বিভিন্ন স্থানে যে অভিকর্ষ ত্বরণ, ওটা দিয়ে ক্রিয়েটিভ বেশি আসে। আচ্ছা, তাহলে দেখো বিষুবীয় অঞ্চলে ল্যামডা এর মান 0, তাহলে অভিকর্ষ ত্বরণ এখানে ল্যামডা 0 বসালে cos 0 মানে 1 বসানোর পরে দেখা যায় বিষুবীয় অঞ্চলে অর্থাৎ জি0, ল্যামডা 0 মানে জি0 সর্বনিম্ন সবচেয়ে কম হয়। মেরু অঞ্চলে মানে এখানে ল্যামডা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয় cos 90 মানে 0, তাহলে এই টোটাল টুকু 0 হয়ে গেল, অর্থাৎ এই জি থেকে কিছুই বাদ গেল না, বিয়োগ হলো না। তার মানে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ। কেন মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ? নিশ্চয়ই বুঝতে পারছো। যদি 2 মার্কের কোশ্চেন আসে তাহলে এই ইকুয়েশনটা লিখে তারপর ল্যামডা 90 ডিগ্রি বসিয়ে তারপর ব্যাখ্যা করবে কেন বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ সর্বনিম্ন। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা লিখে ল্যামডার মান 0 বসিয়ে তারপরে ব্যাখ্যা করবে। এখন দেখো একটা অবজেক্টিভ, বর্তমানে পৃথিবী যে বেগে ঘোরে তার সে বেগ যদি 17 গুণ হয়, 17 গুণ বেশি বেগে ঘোরে, আমরাও কিন্তু পৃথিবীর সাথে ঘুরছি, 17 গুণ বেশি বেগে ঘোরে, তাহলে বিষুবরেখায় যে সকল বস্তু আছে তার কোনো ওজন থাকবে না, ওজন শূন্য হয়ে যাবে, ভার শূন্য হয়ে যাবে, ভর শূন্য না, ভার শূন্য। ভর আর ভার, ভার হলো ওজন, ভর মানে পদার্থের মোট পরিমাণ, জড়তার পরিমাপ। তাহলে ভর এবং ভার দুটো ভিন্ন জিনিস। তুমি যেহেতু পদার্থবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী, তুমি ভর এবং ভার মিলিয়ে ফেলবে না, ভার মানে ওজন, ওজন শূন্য হয়ে যাবে। তাহলে বিষুবীয় অঞ্চলে কোনো বস্তু ওজন শূন্য হবে কখন? যখন পৃথিবীর বেগ বর্তমান বেগের 17 গুণ হয়, তখন। এই স্লাইডটার দিকে 10 সেকেন্ড তাকাও, খুঁটিনাটি যা আছে সব খেয়াল করো। মেরু অঞ্চলে বিষুব অঞ্চলের চেয়ে সামান্য ভারী, মানে ওজন বেড়ে যাবে। বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে ওজন বেড়ে যায়। টোটালটা মাথার মধ্যে নিয়ে নাও। এরপর আসো পৃথিবীর মুক্তিবেগ, এটা আরেকটা ধরনের টপিক। আমরা বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ করলাম, বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জানলাম, এরপর আসো মুক্তিবেগ, আরেকটা টাইপ।
মুক্তিবেগ কি? মুক্তিবেগ মানে, মুক্তিবেগ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। মুক্তিবেগ কাকে বলে? সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে, তির্যক ভাবে না, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না, সেটাই হলো মুক্তিবেগ। শুধু যেটা পৃথিবীর মুক্তিবেগ তা না, সব গ্রহ উপগ্রহ নক্ষত্র সবারই মুক্তিবেগ আমরা চিন্তা করতে পারি, এবং সকল গ্রহ উপগ্রহ নক্ষত্রের মুক্তিবেগের ইকুয়েশন এই সেম হবে। পৃথিবীর মুক্তিবেগের ইকুয়েশন যা, সব গ্রহ উপগ্রহ নক্ষত্রের মুক্তিবেগের সমীকরণ তাই। এখন দেখো, পৃথিবীর মুক্তিবেগ ভিই, ই মানে সাফিক্স, ই মানে এসকেপ ভেলোসিটি, পালানো, পৃথিবী থেকে পালিয়ে যাওয়া। তাহলে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। মুখস্থ করবে। মুক্তিবেগের ইকুয়েশন কি? ভিই সমান √2gr অথবা ভিই সমান √2gm/r। নিশ্চয়ই জি এম আর আর তোমাদের নতুন করে ব্যাখ্যা করতে হবে না, তোমরা শিখে গেছো। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অবজেক্টিভ কিলোমিটার দিয়ে মিটারে যদি আসে, অবজেক্টিভ ইন্টু 10⁻³ হবে মিটার পার সেকেন্ড। অবজেক্টিভের জন্য মনে রাখবে চাঁদের মুক্তিবেগ 2.4 কিলোমিটার পার সেকেন্ড। মনে রাখবে চাঁদের মুক্তিবেগ 2.4 কিলোমিটার পার সেকেন্ড। চাঁদে বায়ুমণ্ডল নেই, কারণ বায়ুমণ্ডল নাই, কারণ বায়ুমণ্ডলে যে অণুগুলো ছুটাছুটি করে, নিশ্চয়ই তোমরা জানো, গ্যাসের আদর্শ গ্যাসে না জানলেও পড়বে পরবর্তীতে। যে অণুগুলো ছোটাছুটি করে, সেই অণুগুলোর বেগ এই 2.4 কিলোমিটার পার সেকেন্ড, এই মুক্তিবেগের চেয়ে বেশি। তাহলে চাঁদে কি আর বায়ুমণ্ডল থাকবে, নাকি অণুগুলো দূরে চলে যাবে? অণুগুলো দূরে চলে যাবে। তাই চাঁদে বায়ুমণ্ডল নেই। 2 মার্কের একটা সুন্দর কোশ্চেন। কেন চাঁদে বায়ুমণ্ডল নেই? চাঁদে বায়ুমণ্ডল নেই কারণ বায়ুমণ্ডল, চাঁদের যে মুক্তিবেগ তার চেয়ে বায়ুতে যে অণুগুলো আছে তার তার গড় বেগ বেশি, অর্থাৎ অণুগুলো বেশি বেশি বেগে ছুটাছুটি করে। তাই বায়ুতে, চাঁদে বায়ুমণ্ডল নেই। একটা সুন্দর কথা, কিন্তু চমৎকার টপিকস। মনে রাখবে কেন চাঁদে বায়ুমণ্ডল নেই। 2 মার্কের কোশ্চেন। চাঁদের মুক্তিবেগের চেয়ে বায়ুতে অণুগুলোর বেগ বেশি। তারপর নিজের মতো করে লিখবে, এই মুক্তিবেগ মুখস্থ করবে। এখন দেখো, এই যে মুক্তিবেগ, যে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করব তার ভরটাকে লিখবো ছোট এম, এই বড় এম হলো পৃথিবীর ভর। তাহলে এই ইকুয়েশনের মধ্যে কি ছোট এম আছে? বস্তু, যে বস্তুটা নিক্ষেপ করব তার ভর কি আছে? নাই। তার মানে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভর নিরপেক্ষ, অবজেক্টিভ। মুক্তিবেগ নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না, অবজেক্টিভ। হালকা বা ভারী যে কোনো বস্তুর যেহেতু ভরের উপর নির্ভর করে না, তাহলে হালকা বস্তুর মুক্তিবেগ যা হবে, ভারী বস্তুরও মুক্তিবেগ তাই হবে, অবজেক্টিভ। এখন এই যে মুক্তিবেগ, মুক্তিবেগ এবং কক্ষীয় বেগ, একটা বস্তু, আমরা কৃত্রিম উপগ্রহ নিয়ে পড়বো। একটা বস্তু একটা বেগে নিক্ষেপ করলে মুক্তিবেগ হয়, কিন্তু তার চেয়ে একটা মান আছে, তার চেয়ে কম একটা বেগে নিক্ষেপ করলে বস্তুটা পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যায় না, বাট একটা কক্ষপথে ঘোরে। এই থিমের উপর নির্ভর করেই কৃত্রিম উপগ্রহ আবিষ্কার হয়েছে। আচ্ছা, সেটা আমরা পরে পড়বো, শুধু এইটুকু জানো। পৃথিবীর মুক্তিবেগ এবং কোনো বস্তু যখন পৃথিবীকে কেন্দ্র করে একটা কক্ষপথে ঘোরে, তখন মুক্তিবেগ এবং এই কক্ষপথে যে ঘোরে বস্তু তার বেগ, এই দুইটার মধ্যে সম্পর্ক, এটা দেখতে মনে রাখবে। মুক্তিবেগ সর্বদা কক্ষীয় বেগের √2 গুণ। মনে রাখো, মনে রাখো। ব্ল্যাক হোল, এই যে ব্ল্যাক হোলের কথা আমরা শুনি কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল মানে কি? অন্ধকার, অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু বোঝা যায় ওখানে একটা বস্তু আছে, মহাকর্ষ বল দ্বারা বোঝা যায়। ওর কাছাকাছি গেলে যে কোনো কিছুই টেনে নিয়ে যায় নিচে, কারণ ওর আকর্ষণ বল অনেক বেশি। আকর্ষণ বল বেশি বিধায় বস্তুর ঘনত্ব অনেক বেশি, আর কি কৃষ্ণ গহ্বরে ঘনত্ব বেশি, তাহলে ভর বেশি। এখন এই আকর্ষণ বলের জন্য এই কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের যে মুক্তিবেগ, সেই মুক্তিবেগের মান আলোর বেগের চেয়েও বেশি। এখন তাহলে ওখান থেকে কি আলো বেরিয়ে আসতে পারবে? আলোর বেগ কম, ওই
ব্ল্যাক হোলের মুক্তিবেগ বেশি, তাহলে মুক্তিবেগ যেহেতু বেশি, আলোর বেগ তার চেয়ে কম, তাহলে আলোও বেরিয়ে আসতে পারে না। আর কোনো বস্তু থেকে যদি আলো না আসে, সেটা তো আমরা দেখতে পাই না। তোমরা নিশ্চয়ই জানো, কোনো বস্তুর উপর আলো পড়লে সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তাই আমরা আলো দেখতে পাই, তাই আমরা কোনো বস্তু দেখতে পাই। তাহলে ব্ল্যাক হোল থেকে আলো আসতে পারে না, সুতরাং ব্ল্যাক হোল থেকে আলো আসতে পারে না বিধায় সেখান থেকে আলো আসে না, সুতরাং সেখান থেকে আলো এসে যে রিফ্লেক্ট হয়ে যে আমরা একটা বস্তু দেখি, সেই ব্যাপারটাও ঘটে না। তাহলে ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না, গাঢ় অন্ধকার একটা কিছু অস্তিত্ব বোঝা যায়, মহাকর্ষ বলের জন্য অস্তিত্বটা বোঝা যায়। তাহলে তোমরা ব্ল্যাক হোল এবং কৃষ্ণ গহ্বর সম্পর্কে কিছুটা জানলে। ব্ল্যাক হোলের মুক্তিবেগ অনেক বেশি, আলোর বেগের চেয়েও মুক্তিবেগ বেশি। তাহলে কোনো বস্তুই তো আলোর বেগের চেয়ে বেশি বেগ নাই, তাহলে ব্ল্যাক হোল থেকে কোনো বস্তুই আসবে না। এটা এখনো ব্ল্যাক হোল বিজ্ঞানীদের আসলে গবেষণা করে খুব বেশি আগাতে পারেনি বিজ্ঞানীরা। তাহলে 5 সেকেন্ড তাকাও টোটাল স্লাইডের উপর, এখানে প্রচুর ইনফরমেশন দেওয়া মুক্তিবেগ রিলেটেড। বিজ্ঞানী হয়ে যাও, রকেটে চড়ে চলে যাও মহাশূন্য অভিযানে। এরপরে আসো কেপলারের সূত্র। এই যে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘোরে, নিশ্চয়ই নিয়ম মেনে ঘোরে। সূর্যের চারদিকে ঘোরে ব্যাপারটা তা না, সূর্য একটা মাঝারি আকারের নক্ষত্র, সূর্যের চেয়ে বড় বড় নক্ষত্র আমাদের মহাশূন্যে আছে, আর সে সকল নক্ষত্রেরও গ্রহ অবশ্যই আছে। কিন্তু আমরা যেহেতু সৌরজগতে বাস করি, আমরা সূর্য নিয়েই কথাবার্তা বলবো, সূর্য নিয়েই জানবো, অন্য নক্ষত্রের ব্যাপারে আপাতত না জানলেও চলবে। বড় হলে আরো যদি পড়াশোনা করো, হায়ার এডুকেশনে করো, তখন তোমরা জানবে ফিজিক্স নিয়ে হায়ার এডুকেশন। এখন আসো, গ্রহগুলো যখন সূর্যের চারদিকে ঘুরে, তখন নিশ্চয়ই নিয়ম মেনে চলে, এবং সেই নিয়ম মেনে যে চলে সেটা সূত্রের সাহায্যে বর্ণনা করেছেন বিজ্ঞানী কেপলার। তাহলে গ্রহের সূত্রগুলো কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কেপলার। অবজেক্টিভ, কেপলার কয়টা সূত্র? 3টে সূত্রের সাহায্যে এই গ্রহের গতি বর্ণনা করেছে। প্রথম সূত্র কি? উপবৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ প্রতিটা গ্রহ সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু বৃত্তাকার পথে না। কেমন পথে? উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে প্রতিটি গ্রহ সূর্যকে কাছে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। 1 মার্কের কোশ্চেন, অথবা 2 মার্কেও আসতে পারে। বইয়ে এটা বই ব্যাখ্যা যদি আসে, তাহলে বইয়ের ব্যাখ্যাটা লিখবা, ক্লাসে পড়ানো হয়েছে। দ্বিতীয় সূত্র কি? এই গ্রহ, আর এখানে মনে করো গ্রহটা আছে আর সূর্য তো ফোকাসে আছে, এই গ্রহ আর সূর্য যদি আমি রেখা দ্বারা যুক্ত করি, তাহলে গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এখান থেকে এখানে যেতে যদি টি সময় লাগে, আবার এখান থেকে এখানে যেতেও যদি টি সময় লাগে, তাহলে এই যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল আর এই যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল সমান হবে। এই দূরে যখন থাকে, বেগ ধীরে হয়ে যায়। দূরে আকর্ষণ বল কম, কেন্দ্রমুখী বল কম, আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমরা জানি, যারা ভালো করে পড়াশোনা করো, নিউটনিয়ান বলে দিতে পারে। তাহলে এই এখানে বেগটা কমে যায়, ধীরে চলে, আর এখানে কাছাকাছি আকর্ষণ বল বেড়ে যায়, কেন্দ্রমুখী বল বেড়ে যায়, তাহলে বেগটা বেড়ে যায়। ফলে দেখা যায় গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা, এখানে মনে করো গ্রহটা আছে, গ্রহটা সূর্যটাকে একটা রেখা দ্বারা যুক্ত করব। গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা, এখানে তো আর স্থির থাকবে না, গ্রহটা সে চলে যাবে টি সময়ে এখানে। গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এখান থেকে এখানে গেলে টি সময় লাগলে, আবার যদি এখান থেকে এখানে যেতে টি সময় লাগে, তাহলে সমান সময় এই যে ত্রিভুজ ক্ষেত্র হলো, এই এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। দ্বিতীয় সূত্র পড়বে। তৃতীয় সূত্র কি? সূর্য থেকে যত দূরে হবে, গ্রহের পর্যায়কাল তত বেশি হবে। পর্যায়কাল মানে কি? একবার ঘোরার সময়। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে একবার ঘুরতে সময় লাগে কত? 365 দিন। তেমনি সূর্যের কাছে যেটা বুধ শুক্র, তাদের পর্যায়কাল কম, পৃথিবীর পরে মঙ্গল, তার পর্যায়কাল বেশি, দূরে আরো গ্রহ পর্যায়কাল বেশি। অর্থাৎ কোন গ্রহের পর্যায়কাল এবং সূর্য থেকে দূরত্ব এর সম্পর্ক হবে টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব, পর্যায়কালের বর্গ সমানুপাতিক আর কিউব। তাহলে যদি অঙ্ক করি, তখন সূত্র লিখবো কি?
সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক T1 স্কয়ার বাই T2 স্কয়ার সমান R1 কিউব বাই R2 কিউব। R1 মানে প্রথম গ্রহের দূরত্ব, R2 মানে দ্বিতীয় গ্রহের দূরত্ব, আর T1 মানে প্রথম গ্রহের পর্যায়কাল, T2 মানে দ্বিতীয় গ্রহের পর্যায়কাল। তাহলে আমরা বৃহস্পতি উপগ্রহ পরে করব, এখন আপাতত এটুকু থাক, এটা আরেকটা ক্লাসে নিয়ে আসবো।